হচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসেছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন, গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সেফা সালার 24-এর গণ অভ্যুত্থান বলছি, তাদের ভাষায় যেটিকে তারা গণ অভ্যুত্থান বলে, সেই গণ অভ্যুত্থানের সেফা সালার হাসনাত আবদুল্লাহ আজকে ফেসবুকে খুব সংক্ষিপ্ত আকারে একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে। তিনি লিখেছেন, কিপ অ্যান আই অন দ্য নর্থ, গন টু কোয়াইট টু ফাস্ট। উত্তরের দিকে নজর রাখুন, খুব শান্ত, খুব দ্রুত। হঠাৎ হাসনাত আবদুল্লাহ এমন একটা পোস্ট দিলেন কেন? কি হচ্ছে, কি হতে যাচ্ছে? ইঙ্গিতপূর্ণ পোস্ট, সরাসরি কিছু বলছেন না, কিন্তু ইঙ্গিতপূর্ণ। উত্তর বলতে তিনি ক্যান্টনমেন্টকে বোঝাচ্ছেন, ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলছেন। ক্যান্টনমেন্টে কি ঘটলো এমন হঠাৎ করে? আমরা নানা রকম কানা ঘোষা শুনি যে পরিবর্তনের শব্দ 1 বছর ধরেই পাচ্ছি, আপনাদেরকেও বলছি, কিন্তু কোনো পরিবর্তন নাই, আমরা বিরক্ত। আমাদেরকে যারা এই শব্দগুলো শোনায় আমরাও তাদের উপর বিরক্ত। আপনাদেরকে আমরা বলি, আপনারাও আমাদের প্রতি বিরক্ত হন। কিন্তু ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে এই মুহূর্তে, যে মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাইরে আছেন, মালয়েশিয়াতে আছেন। তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানদের বৈঠক, সব এই যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের 12-14টা যে দেশ আছে, সব দেশগুলোর সেনা প্রধানরা এই মুহূর্তে মালয়েশিয়ায় বৈঠক করছেন। গত 22 সেপ্টেম্বর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গেছেন এবং বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে যে ভারতীয় সেনা প্রধানের সাথেও ওয়াকারুজ্জামানের বৈঠক হয়েছে। আমার অবশ্য কোনো পত্র পত্রিকায় এটি নজরে পড়েনি, কিন্তু বৈঠক হয়েছে এমনটা শোনা যাচ্ছে। যেটি হোক, সেটি সেনাপ্রধান তিনি বৈঠক করছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই 1-to-1 বৈঠক হবে, এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিকতার কিছু নেই। তিনি ফিরবেন আজ বাদ পরের দিন, অর্থাৎ আগামী শনিবার 27শে সেপ্টেম্বর। কিন্তু এর মধ্যে সেনাপ্রধান 22 তারিখে গেলেন, আর 23 তারিখে ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে। নাটকীয় ঘটনাটা হলো যে গত 23শে সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে এনসিপির প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি। পূর্ববর্তী সিদ্ধান্তের অংশ হিসেবে নগরীর অন্যতম নিরাপদ অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছিল। কচুক্ষেত এলাকার কাছে মিরপুর গেটের দিকে আবদুল্লাহ যখন ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন, তখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, সামরিক পুলিশের রক্ষীরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে বাধা দিলে একটি সংক্ষিপ্ত বাঘ বিতণ্ডা শুরু হয়। ক্যান্টনমেন্টের দ্বিতীয় প্রবেশ পথ হলো দক্ষিণের জাহাঙ্গীর গেট। এরপর আবদুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য খানিকটা পিছিয়ে যান, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। মিলিটারি পুলিশ বা এমপি রক্ষীরা তাদের অবস্থানে অটল থাকেন। আবদুল্লাহ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় 20 মিনিট সেখানে ছিলেন। ওয়াকিবহাল সূত্র জানিয়েছে যে তিনি কোনো সেনা কর্মকর্তার সাথে দেখা করার জন্য প্রবেশ করতে যাননি, বরং তুলনামূলকভাবে খানিকটা যানজটমুক্ত এলাকা হওয়ায় ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তিনি অন্য কোনো গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন। এই সংবাদটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে দিয়েছে। নর্থ ইস্ট নিউজ সম্ভবত হাসনাত আবদুল্লাহর সঙ্গে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছে, কিন্তু হাসনাত আবদুল্লাহর কোনো সাড়া পায়নি। তবে হাসনাত আবদুল্লাহ পাবলিকলি আজকে সোশ্যাল মিডিয়ায় এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলেছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মার্চে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে
পোস্ট দিয়ে সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিশানায় নিয়েছিলেন এবং নিয়ে বলেছিলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চায়, এবং সেটি নিয়ে দেশে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এবং সেনাবাহিনী হাসনাত আবদুল্লাহর সেই ফেসবুক পোস্টের পাল্টা বিবৃতি দিয়ে সেনাবাহিনী অস্বীকার করে যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য হাসনাত আবদুল্লাহ বা অন্য কোনো ছাত্র বা সমন্বয়কদের কোনো চাপ দেওয়া হয়নি। হাসনাতের দাবি অস্বীকার করে সেনাবাহিনী বলেছিল যে জেনারেল জামানের সাথে বৈঠক আবদুল্লাহ এবং সার্জিস আলমের উদ্যোগে হয়েছিল। তারপর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান ছাড়া অন্যান্যদের সাথেও হাসনাতদের যোগাযোগ যথেষ্ট শিথিল হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাতকে সেনাবাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না। আপনারা জানেন যে কেউ যদি কচুক্ষেত দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে আসে, এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যে কেউ যেতে পারে, কোথাও কোনো বাধা দেওয়া হয় না। আবার জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে কচুক্ষেত দিয়ে বের হওয়া যায়, এটি মানুষ সাধারণত করে। কিন্তু হাসনাত আবদুল্লাহকে বাধা দেওয়া হলো কেন? হাসনাত আবদুল্লাহ কি তাহলে ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হলেন? ক্যান্টনমেন্ট কি বিশেষ কোনো সিগন্যাল দিল? এবং আজকে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে আলাদা করে জানান দিলেন যে উত্তরে নজর রাখতে। উত্তরে কি কোনো পরিবর্তন আসছে? আমরাও বিভিন্ন সময় বিভিন্ন কানা ঘষা শুনছি যে পরিবর্তন হতে হবে। সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলাপ আছে, অবসরপ্রাপ্তদের মধ্যে আলাপ আছে যে একটা পরিবর্তন আসতে হবে। কারণ সেনাবাহিনী দীর্ঘদিন প্রায় 1 বছরের বেশি সময়, প্রায় 13-14 মাস মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, এবং এতে করে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে, ইতিমধ্যে বিতর্কিত হয়েও গেছে। আপনারা কদিন আগে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়ারও পোস্ট দেখেছেন, যে তিনিও একটা বক্তব্য বলেছেন যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকতে পারে না, সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া উচিত। সেনাবাহিনী কি আসলে ব্যারাকে ফিরে যাবে, কিংবা হাসনাতদের কি সহযোগিতা আর করবে না? এমনটা কি হাসনাতকে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না? এসব কি সিগন্যাল কি বহন করে? একটা পরিবর্তন নিশ্চয়ই। আমরা পরিবর্তনের গান অনেক দিন ধরে শুনছি, কিন্তু এটা একটা গুরুতর সিগন্যাল যে হাসনাতকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি, এবং হাসনাত ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে উত্তরে নজর রাখুন। এগুলো অবশ্যই সিগন্যাল বহন করে। সেনাপ্রধান এই মুহূর্তে দেশের বাইরে আছেন, ইন্দো প্যাসিফিক সেনাপ্রধানদের সাথে বৈঠকে। তিনি আগামী পরশু দেশে ফিরবেন। দেশে ফিরবার পর কি হয় আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আমরা নজর রাখবো। এই যে আলাপ আলোচনা চলছে যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে পারে না, আবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে শুনেছি আমরা যে আনুষ্ঠানিক বক্তব্যে শুনেছি যে এই সরকারকে সহযোগিতা করবে এবং আগামী নির্বাচনে সহযোগিতা করবে, নির্বাচন হলে সেনাবাহিনী ভেতরে চলে যাবে। কিন্তু তার আগেই কোনো ঘটনা ঘটে কিনা সেগুলো দেখবার বিষয় আছে। সেগুলো দেখবার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি যে সামনে আসলে কি ঘটতে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই তথ্য পাইলেন কই? অনেকেই বলে গুজব ভাই, এগুলো আমি মানব জমিন থেকে পেয়েছি। আবার অনেকে বলবেন যে ওই মতির পত্রিকা। ভাই, মানব জমিনের সঙ্গে কূটনৈতিক যে লিঙ্ক এটা অনেক স্ট্রং। এটা হাসিনার আমলেও বহুবার প্রমাণ পেয়েছি, এখনো প্রমাণ পাচ্ছি। অন্তত কূটনৈতিক যে সম্পর্কগুলো এগুলো মানব জমিন মেনটেন করে। তো সেখানে তারা বলেছে যে হাসিনার সঙ্গে আমেরিকা এবং ইংল্যান্ডের যোগাযোগ হয়েছে, এবং যোগাযোগ হওয়ার পরে হাসিনাকে তারা একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হাসিনা এর কোনোটাই গ্রহণ করেননি। আপনারা তো চিনেন হাসিনার চরিত্র। তো কি প্রস্তাব দিয়েছিলেন সেটা নিয়ে একটু কথা বলি। আমি পড়েই শোনাই। মানব জমিন হেডলাইন করেছে যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতীয় অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব। প্রথম প্রস্তাবে বলা হয়েছে যে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়।
কারণ বাংলার মানুষ আপনার বিপক্ষে চলে গিয়েছে। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে, যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে। যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে তার যেই দালিলিক প্রমাণ, যেই কল রেকর্ড, যেই ভিডিও ফুটেজ, যেই সাক্ষী প্রমাণ, এবং এগুলোতে আপনি নির্ঘাত দণ্ডপ্রাপ্ত হয়ে যাবেন। এবং এই অবস্থায় আপনার দেশে ফেরা খুবই কঠিন যদি কোনো